SIP আর ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কোনটা better? আচ্ছা, এসআইপি এবং অন টাইম ইনভেস্টমেন্ট বেটার তখনই যদি তোমার একটা র্যালি হয়, ফার্স্ট এন্ড র্যালি, প্রপার নলেজ না নিয়ে ট্রেডিং এ যেমন ইনভেস্টমেন্ট করতে ঠিক আছে, আমাদের ফরেন এবং ভবিষ্যতে ইন কেস যদি আমার মানে যে লক্ষ্য নিয়ে বা যে গোল নিয়ে আমি এগোচ্ছি স্টুডেন্ট লাইফে, যদি সেটা পূরণ না হয়, তখন ভুলগুলো করতে চাইবো না। Definitely। তো যে ভুলগুলো আমি করতে চাইবো না, প্রথম হচ্ছে কি আমি কোন একটা স্টক, আর তুমি যদি বলো যে আমি এখান থেকে প্রফিট সবার করে যখন আরো ভালো আমি নলেজ গ্যাদার করলাম, তারপরে আজকের দিনে দাঁড়িয়ে টাকা ইনকাম করার পাশাপাশি টাকা বৃদ্ধি করাটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা বৃদ্ধি করার ক্ষেত্রে সব থেকে বড় লিগ্যাল অপশনসটি হলো স্টক মার্কেট। অনেকেরই আমাদের মধ্যে ধারণা রয়েছে স্টক মার্কেট হলো স্ক্যাম, অনেকে মনে করে এটি জুয়া, কিন্তু বাস্তবে স্টক মার্কেটই নয়। আর সেই সমস্ত ভুলগুলি সংশোধন করার জন্য আজকে আমাদের মধ্যে গেস্ট হিসেবে উপস্থিত রয়েছে নয়নমণি দা, যিনি আমাদের পাড়ার থেকে বিলং করতেন, বর্তমান জায়গায় অনেক একটি ভালো পজিশনে রয়েছে এবং তিনি স্টক মার্কেট থেকে কীভাবে নিজের ওয়েলথ ক্রিয়েট করেছেন তিনি জানাবেন, এবং যারা বিগিনার রয়েছে তাদের জন্য স্পেশাল অ্যাডভাইস থাকবে এবং যারা এজেড ব্যক্তি আছে তাদেরকে জন্য বিশেষ পরামর্শ দিয়েছে। তো আশা করছি আপনাদের পডকাস্টটি ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং স্টার্ট করা যাক, চলুন। তো আজকে আমাদের পডকাস্টে ওয়েলকাম। আজকে আমরা স্টক মার্কেট নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমার কাছে জানতে চাইবো যে স্টক মার্কেটে তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? স্টক মার্কেটে জানি আমি কেন স্টক মার্কেটে এসেছিলাম প্রায় 2011 সাল। সেই সময় আমরা কোনো মানে আমি কোনো প্রফেশনালের সঙ্গে যুক্ত ছিলাম না, বা সেই সময় ধীরে ধীরে মাথায় আসে যে আর্নিং করার জন্য কোনো পথ যদি থাকে, তো আমি একটু নিজের সেলফের কারণেই বলি, সেই সময় আমি খেলাধুলার সঙ্গে খুব যুক্ত ছিলাম, বিশেষ করে ক্রিকেট। তো এতটাই নেশা ছিল ক্রিকেট খেলার, মানে তখন মনে হতো আমি মানে টাইমটা যেন বের করতে পারি, খেলাধুলার টাইমটা। ওই মানে খাওয়া দাওয়া করার পরে আমরা ওই বিকেল 2টো থেকে চলে যেতাম প্র্যাকটিসে, ঠিক আছে, আমাদের সময়কার কথা বলছি। আর যদি কোনো ম্যাচ হতো তাহলে তার আগে থেকে যেতে হতো। তো আমার মাথায় একটা ছিল যদি কোনো বিজনেসে বসতে হয় তাহলে আমার ডেটা চলে যাবে, তাই না, সকাল থেকে সন্ধ্যা অবধি, তাহলে আমাদের খেলাধুলা করতে হবে না। এতটাই নেশা ছিল খেলার মধ্যে, এতটাই ভক্তি। সেই ভক্তিটা আজও আমি 42+ হয়ে গেছি, তবু এখনো আছে, তাই না। তো তখন আমি ভাবতাম যে এমন কোনো আর্নিং সোর্স, এমন কোনো বিজনেস আছে কিনা যেখান থেকে আমি আর্নিংও করতে পারবো এবং আমার মানে টাইমটা ফ্লেক্সিবল হবে, সেখান থেকে টাইমটা ফ্লেক্সিবল হবে। কোনো রকম কিন্তু আমি কোনো বিজনেস সেই সময় পাইনি যেখান থেকে আমি ফ্লেক্সিবিলিটি থাকে টাইম। এবং আমি যদি জব করি, মানে জব করলেও আমার কিন্তু টাইমটা সেখানে চলে যাবে। যাই জবটা আমার নেক্সট পর্যায়ে ছিল চিন্তা ভাবনায়। তো তখন একটু মানে চিন্তা ভাবনায় থাকলো যে কিভাবে আর্নিংটা করা যায়। একদিন আমি একটা আত্মীয়ের বাড়িতে যাই, উনি কিন্তু সেই সময় স্টকে ইনভেস্ট করে। তো দেখছি ফোন করছেন উনি, ফোন করে বলছেন উনি স্কুল টিচার, ওকে, ওনার কাছেও তো সময় নেই মানে সিস্টেম নিয়ে বসার। এই স্টকটা তাহলে এততে ধরে দাও, টিভির সামনে উনি বসেছেন, নিউজ দেখছেন, এই স্টকটা তাহলে আমার 50 পয়সা বা 1 পয়সা বেড়েছে, এই সরি 50 পয়সা বা 1 টাকা বেড়েছে রেটটা, তাহলে এততে ছেড়ে দাও। তখন আমি এগুলো করছে দেখি, হ্যাঁ। তো তখন বুঝতে পারলাম স্টক যেহেতু টিভি স্ক্রিনে আছে, স্টক এক্সচেঞ্জে মানে ওই ওভার দ্য ফোন বাই করাচ্ছে, তারপরে সেল করাচ্ছে, হ্যাঁ। তখন আমার মাথায় একটা চিন্তা ভাবনা এলো, এই জিনিসটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। তারপরে থেকেই আমি নিজে ধীরে ধীরে এই মার্কেটটা সম্পর্কে আরো সমস্ত কিছু আমি কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে লাগলাম, যে এটা কিভাবে করতে হয়, এর জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট করতে হয়, তারপরে এইভাবে কেনাকাটা করতে হয়, এইভাবে বিক্রি করতে হয়। তখন কিন্তু আবার তখন বেশি হতো, সিস্টেমে সবাই কিন্তু ঠিক মতো জানতো না। তার আগেও তো পেপারসে হতো শেয়ার ফাইন্যান্স, সেটা নিয়ে বলি তোমাদের এখানকার নবগ্রামের ওনার নামটা আমার মনে পড়ছে না, মানে আমার বাবার যখন হয় ওই রিটায়ারমেন্ট হয়, তখন একজনকে ওই রিটায়ারমেন্টের প্রোগ্রামের জন্য যারা গান টান করে, রবীন্দ্রসঙ্গীত যারা করে, নবগ্রামে একজনকে নিয়ে গেছিল, তার নামটা আমার মনে পড়ছে। তার বাবাতে যে রাখতে এসে তখন তার বাবা আমাদেরকে সেটা শোনাচ্ছে যে আমি এই পেপারসে কিন্তু তখন কেনাকাটা করতাম, এই কিনেছিলাম, এটা এই হয়েছে, এতটা হয়েছে। তো
এই সমস্ত কিছু নিয়ে আমার কিন্তু মাথায় একটা ঢুকে গেল যে হ্যাঁ এখান থেকে আহ, আমাকে সময়টা ফ্লেক্সিবল থাকবে, মানে এমন তো নেই যে আমাকে কোনো দোকানে বসে থাকতে হবে বা কোথাও বসে থেকে এতটা টাইম দিয়ে আমাকে করতে হবে, তা তো নয়। আহ, আমি অন্য যে কোনো সময় আমি করতে পারি। ওই যে মাথায় ঢুকে গেল, তখন থেকে আমি কিন্তু এই মার্কেটটা সম্পর্কে মানে আরো ভালোভাবে জানতে চাই, এবং আমি সেটাকে নিয়ে আরো মানে নিজে ভালোভাবে শেখার জন্য পড়াশোনা করতে লাগি। কারণটা হচ্ছে কি, সেই দিনে যখন আবার আসছিলাম স্টক এক্সচেঞ্জে, আমি কথা বলতে বলতে আসছি, বাসে করে আমি 5 গ্রাম যাচ্ছি। তো কেবিনে বসে আছে, আমার মনে পড়ে সেই সময় কেবিনে বসে আছে, একজন হঠাৎ আমাদের কথোপকথনের মধ্যেই বলছে যে ও শেয়ার মার্কেট, এখানে তো 1 ঘন্টায় কেউ বড় লোক হয়ে যায়, মানে রাজা হয়ে যায়, তাই বলছে না, গ্রামের ভাষা যেটা, 1 ঘন্টায় রাজা হয়ে যায়, আবার 1 ঘন্টায় ভিখারি হয়ে যায়, তাই বলছে। হ্যাঁ, তো ওর মধ্যে কিন্তু সেই নেগেটিভিটিটা আছে, কোনটা, সেকেন্ডটা, মানে 1 ঘন্টায় ভিখারি হয়ে যায়। বাট আমার মধ্যে অনেকে এটা জুয়া মনে করে। হ্যাঁ, আমার মধ্যে কোনটা এসেছিল, ও ভিখারি হয়ে যায় বললো ঠিক আছে, রাজা হয়ে যায় এটাও বলেছিল, তাহলে ভিখারি কেন হয় সেটা আমি জানবো, আর রাজা কি করে হয় সেটা আমি জানবো। সেই ইন্টারেস্টে আমি কিন্তু ধীরে 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 এই মার্কেটের সঙ্গে ইনভলভ হয়ে যাই। স্টিল এখন আমার কিন্তু মানে এই স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার মার্কেট ছাড়া অন্য কোনো আর্নিং সোর্স নেই। সব থেকে বড় স্ট্রাগল কি ছিল শুরুতে? শুরুতে স্ট্রাগল বলতে মেন স্ট্রাগল হচ্ছে গিয়ে নলেজ। আমি যে বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়ে যদি আমার প্রপার নলেজ না থাকে, তাহলে কিন্তু আমি হোঁচট খাবো, সে যে কোনো সেক্টরে হোক না কেন। এই সেক্টরে আমার প্রপার নলেজ কিন্তু শুরুতে ছিল না। নলেজ কি ছিল, এই একটা কোম্পানির শেয়ার আছে, কিনে নাও, বাড়বে তখন বেচবো। আচ্ছা, বাড়বে কি কারণে বাড়বে সে, বা কি কি বিষয়ের উপরে সে কমেও যেতে পারে, সেই ইনফরমেশনটা বা সেই নলেজটা আমার কিন্তু প্রথম দিকে অতটা ভালো ছিল না। ঠিক আছে, তারপরে সেই সময় কিন্তু আর একটা সব জায়গায় বড় বিষয় যেটা হচ্ছে যে আমরা তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন অতটা করতাম না, বা মানি ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো করতাম না। আরে বাহ, আমি 10,000 টাকায় 1 লাখ টাকার জিনিস কিনতে পারছি, এই সুবিধা দিচ্ছে এখানে, চলো 10,000 টাকা 50 হয়ে যাবে, 1 লাখ টাকার জিনিস কিনে নিই। কিনে তো নিলাম, মানে প্রফিট হলে আমার 1 লাখ টাকার উপরে প্রফিটটা আসবে, বাট ওই যে নেগেটিভিটিটা, যদি লসও হয়ে যায় তাহলে 1 লাখ টাকার উপরে আমার লসটা আসবে, আমার যে ক্যাপিটাল 10,000 সেটা আমি ভুলে যাচ্ছি, তাই না? এই যে একটা স্ট্রাগল, যারা এখনো যারা নবিস বা নতুন যারা আসছে মার্কেটে, তারা ভাবছে যে আমি অনেক কিছু কিনে নেব, একটু পারলে আমি বড় সড়ো হয়ে যাবো, ওইটা ভাবে, কিন্তু একটু নেগেটিভ হয়ে গেলে পরে অনেকটা লস হয়ে যায়, সেটা যারা এখনো বুঝতে পারছে না, সেটা আমার প্রথম দিকে হয়েছিল। সবথেকে বড় স্ট্রাগল ওটা ছিল। তো এখান থেকে প্রথম প্রফিট কখন হয়েছিল? মানে স্টক মার্কেট থেকে প্রথম প্রফিট ওই যে এখন এতটা মনে মানে থাকে না। কত মাসের মাথায় বা কতদিন মানে ওয়েট করার পরে সেটা ভালো ইনকাম? দেখো, এই মার্কেটে প্রফিট লস তোমার বেশি দিন ওয়েট করতে হয় না। প্রফিটটাও ইনিশিয়ালি তোমার চলে আসতে পারে, লসটাও ইনিশিয়ালি হয়ে যেতে পারে। তো ধরো প্রথম থেকেই আমার প্রফিট হতে থাকে, প্রথম থেকেই লস হতে থাকে, এটা প্রথম থেকেই হতে থাকে। আর তুমি যদি বলো যে আমি এখান থেকে প্রফিট লস হওয়ার পরে যখন আরো ভালো আমি নলেজ গ্যাদার করলাম, তারপরে আলটিমেটলি আমার ওয়েজটা ক্রিয়েট হতে থাকলো। ওয়েজ ক্রিয়েশনের ব্যাপারটা আলাদা জিনিস, ট্রেডিং আলাদা জিনিস, ইনভেস্টমেন্ট আলাদা জিনিস। আমি ধীরে ধীরে এক এক করে সবগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তো তুমি যদি বলতে চাও যে মানে বিশেষ করে আমার ওয়েলথ ক্রিয়েশনটা কখন হতে থাকলো, আমার ঝাপটা ধীরে ধীরে প্রফিটেবল হতে থাকলো কখন, হ্যাঁ লাভ লস হতে থাকে মার্কেটে, বাট আমি গ্রাফটা বাড়াচ্ছি কিসে, প্রফিটে। তো এটা আমার তোমার মোটামুটি কিছু না হলো আফটার 5 ইয়ার্স। অতদিন পর্যন্ত আমি ডেমো প্র্যাকটিস করেছি, মানে আমার জার্নি স্টক এক্সচেঞ্জে আসার পরে আমি মার্কেটটা নিয়ে যখন আরো বেশি করে চিন্তা ভাবনা করতে থাকলাম। খেলাধুলার সঙ্গে যেহেতু আমি যুক্ত ছিলাম, তখন আমার মাথায় একটা ছিল যে ইন্ডিয়া খেলাধুলায় ক্রিকেটে খুব নাম, কিন্তু ফুটবলে কোনো এই জায়গাটা নেই। মানে ইন্ডিয়ার কোনো ফুটবলার যদি কোনো বিদেশের ক্লাবে গিয়ে বলে আমাকে নাম নেবে না, কিন্তু কোনো ক্রিকেটার যদি বিদেশের যে কোনো ক্লাবে গিয়ে বলে মানে মোটামুটি যারা ভালো প্লেয়ার আছে তাকে নেওয়ার জন্য প্রস্তুত। কারণটা তখন দেখলাম যে ফুটবল খেলার চর্চাটা ইন্ডিয়াতে অতটা নেই। ঠিক আছে, তো তখন দেখলাম গ্লোবাল মার্কেট নিয়ে আমি ভাবনা চিন্তা করতে থাকলাম, যে ইন্ডিয়ান মার্কেটের যে কোম্পানিগুলো আছে সেগুলো আমার মানে ইন্ডিয়ার মধ্যেই
যে ইকোনমিক্যাল কন্ডিশন আছে তার মধ্যে কন্ডিস করতে থাকে। তো গ্লোবালি যে যারা মানে জায়ান্ট কোম্পানিজ গুলো আছে তাদের মানে স্টক গুলো কিনতে গেলে আমাকে কি করতে হবে, গ্লোবালি যেতে হবে। যখন আমি গ্লোবালি বেরিয়ে যেতে চাইছি তখন আমি এখানে দেখছি আমার ইন্ডিয়াতে তো এতটা চর্চা নেই ওই ট্রেডিং এ, তাহলে আমাকে বাইরে বেরোতে হবে। তখন আমি মানে বাইরের থেকে এডুকেশন নেওয়ার চেষ্টা করলাম। অনেক টিম দেশে আছে তারা এডুকেশন দিয়ে যায় বা বাইরে গিয়ে মানে করায় বা তোমার এই যে রিমোটলি করায় শুদ্ধ। তো ধীরে ধীরে আমি সেই গ্লোবালি যেতে থাকলাম। গ্লোবালি যাওয়ার পরে মানে তো বাইরে থেকে যখন আমি শেখার সবকিছু চেষ্টা করলাম, তারপর আমি কিন্তু ফরেন এক্সচেঞ্জে আওতায় চলে এলাম। ঠিক আছে, কারণ ফরেনের স্টক গুলো আমাকে পারচেস করতে গেলে ফরেন এক্সচেঞ্জে আমাকে কিন্তু ইনভলভ হতে হবে। সেখানে যখন আমি এলাম, তো ফার্স্ট তুমি যেটা কোশ্চেন করেছিলে যে স্ট্রাগল এখানে আমার হয়েছে ইন্ডিয়াতে, ফরেন এক্সচেঞ্জ হলে আমার ওটা তো ফরেন কারেন্সিতে হবে। দ্যাটস মিন্স আমার ইন্ডিয়ান কারেন্সি থেকে সেই মুহূর্তে 60 টাইমস বেশি, মানে 1 ইউএসডি ইকুয়াল টু 60 রুপিস ছিল সেই সময়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি বললাম, সেম স্ট্রাগল যাতে না আসে তার আগে আমি যাতে স্ট্রং হতে পারি, তার জন্য আমি কিন্তু পেপার ট্রেডিং যেটাকে বলা হয় ডেমো ট্রেডিং, ডেমোটা প্র্যাকটিস করতে থাকলাম 3 ইয়ার্স। ফার্স্ট 6 মান্থ আমি প্র্যাকটিস করি ডেমোতে, তারপর আমি রিয়েল অ্যাকাউন্ট শুরু করি। রিয়েল অ্যাকাউন্ট শুরু করার সঙ্গে সঙ্গে সেম আমার বাইরের ইনফরমেশন ছিল না, ডেমোতে প্র্যাকটিস করি, টানা ডেমোতে প্র্যাকটিস করার পরে তারপর আমি রিয়েলে নামি। মানে যাকে বলে তুমি যদি যাত্রা করতে যাও বা নাটক করতে যাও তার আগে যেটাকে রিহার্সাল বলে, সেটা যদি তোমার প্রপার না হয় বা তুমি ম্যাচ খেলতে নামছো তার আগে যদি তোমার প্র্যাকটিস গুলো ঠিক না থাকে তোমার মিস হবে। প্র্যাকটিস যদি স্ট্রং থাকে তুমি সেখানে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে। সেমটাই আমার ক্ষেত্রে কিন্তু এই জার্নিতে হয়েছে। তো ওই প্র্যাকটিসটা আমার দীর্ঘ সময় ধরে করেছি, আমি আমার দীর্ঘ সময় ছিল প্র্যাকটিসটা, যার ফলটা হয়তো এখন আমি পাচ্ছি। তো এখন যদি প্রথম থেকে যদি শুরু করতে হয়, মানে জীবনে তো অনেক কিছু বাধার সম্মুখীন হয়েছে, এখন যদি স্টার্টিং থেকে যদি শুরু করো তাহলে কি ভুলগুলো আপনি আর করতে চাইবেন না, মানে তুমি আর করতে চাইবেন না? বুঝতে পেরেছি, এই মার্কেটে কোন ভুলগুলো করতে চাইবো না। ডেফিনেটলি, তো যে ভুলগুলো আমি করতে চাইবো না, প্রথম হচ্ছে গিয়ে আমি কোন একটা স্টক তার প্রপার কোম্পানির সমস্ত কিছু না জেনে আমি ধরতে যাবো না। হতে পারে স্টক মানে সেই কোম্পানিটার নাম খুব ভালো, বাট তার যে ভিতরে কি চলছে, তার পুরো ব্যালেন্স শিট বা তার ফিউচার প্রজেকশন কি আছে, বা আমার অল ওভার অলরেডি ফিউচারিস্টিক স্টক কোনগুলো আছে, সেক্ষেত্রে কারা কোন পর্যায়ে চলছে সবকিছু কিন্তু আমাকে জেনে নিয়ে সেই স্টকটা নিতে হবে। সেরকম শুধু স্টক ছাড়া যদি অন্য কিছু আমি নিয়ে করতে চাই, বা তোমার মেটাল হলো বা বিদেশের যাই হলো স্টক হলো, প্রত্যেকটা ফান্ডামেন্টাল তোমার জিনিসগুলো আগে জেনে নিতে হবে, একদম ডিটেলস সমস্ত কিছু। ঠিক আছে, জেনে নেওয়ার পরে আমি কিন্তু ট্রেডিং এ নামবো। আচ্ছা, সেটা নিয়ে আর তার সঙ্গে আমাকে মেইন যে জিনিসটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট না করলে আমি যাই করি না কেন সেটা গ্যাম্বল হয়ে যাবে। ঠিক আছে, তো গ্যাম্বলিং করা মানে আইদার তুমি জয়ী হবে তুমি কি হবে, এই হচ্ছে বিষয়। তো ওয়েলথ ক্রিয়েট করতে গেলে পরে কিন্তু তোমার গ্যাম্বলিং করলে হবে না, সিস্টেমেটিক ওয়েতে তোমার ধীরে 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 প্রফিটেবল ব্যাপারটাকে সাস্টেইন রাখতে হবে। ঠিক আছে, যেভাবে তোমার ব্যাংক বা বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেভাবে নিজের ওয়েলথটাকে ক্রিয়েট করে, সেই সূত্রটা ধরে কিন্তু নিজের ওয়েলথটা ক্রিয়েট হয়। আমি সেই জায়গাটায় কিন্তু এবার করবো। প্রথমে যে ভুলগুলো করেছিলাম সেটা আমি কিন্তু এখন যদি আমার শুরু করতে দেওয়া হয়, মানে আমি এবার তো নলেজ নিয়ে বসেছি, তো আমি সেইগুলোকে ওয়াইপ আউট করে আমি কিন্তু সেইভাবে করব। এখন যারা বিগিনার, যারা স্টক মার্কেট নিয়ে এখন অনেকেই অনেক রকম জানার ইচ্ছা আছে এবং তাদের পয়সা করারও ইচ্ছা আছে, তাদের জন্য স্টক মার্কেট জিনিসটা কি হওয়া উচিত? এটা শুধুমাত্র তাদের আর্নিং, এখন যারা বলতে তাদের এজ মোটামুটি 20। তো 20 এজ মানে তারা এখন স্টুডেন্ট।
ঠিক আছে? স্টুডেন্ট লাইফের সঙ্গে আমার আর্নিং লাইফটা যদি মানে আমি মার্জ করে দিই তাহলে কিন্তু দুটোতেই প্রবলেম হবে। মানে আমাকে যদি মানে আমার কাছে অ্যাডভাইস নেওয়ার কথা বলো তোমরা তাহলে, হ্যাঁ, তো স্টুডেন্ট লাইফের সঙ্গে আর্নিং লাইফটা কিন্তু একসঙ্গে অ্যাড করে দেওয়া হবে। স্টুডেন্ট লাইফ দ্যাট মিন্স আমার একটা লক্ষ্য আছে, আমি ভবিষ্যতে এখানে পড়াশোনা করার পরে কি করব বা কিভাবে আমি লাইফটাকে সেটেল করবো, আমার গোলটা কি আছে। সেখানে তুমি যদি এমন একটা জিনিস তুমি তার সঙ্গে যুক্ত করে দিচ্ছ যেটার জন্যই কিন্তু আলাদাভাবে পড়াশোনা করে প্রিপারেশন নিতে হয়। তো তুমি একটা লক্ষ্য নিয়ে প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনা করছো, সে সঙ্গে পাশাপাশি এমন একটা জিনিস নিয়ে আসছো যেটার জন্য কিন্তু তোমার আলাদাভাবে পড়াশোনা করতে হয়। তো সেটাকে যখন মার্চ করে দিবা তাহলে তোমার লক্ষ্য বস্তুতেও প্রবলেম হবে, এটাতেও প্রবলেম হবে, দুটোই কি হয়ে যাবে বলো তো, মানে এই যা আমরা বাংলাদেশে বলে কিচ্ছির মতো হয়ে যায়। বাট অনেকেই কি চেষ্টা করে আমার এই মানে স্টুডেন্ট লাইফে ফর লিভিং চলার ক্ষেত্রে আমি হয়তো আমি বাড়ি থেকে খরচাপাতি নেব না, আমার যেন সবকিছু চলে যায়, আমি নিজে সাবলীল হয়ে যেন করতে পারি, এবং ভবিষ্যতে ইন কেস যদি আমার মানে যে লক্ষ্য নিয়ে বা যে গোল নিয়ে আমি এগোচ্ছি স্টুডেন্ট লাইফে যদি সেটা পূরণ না হয় তো আমার জন্য প্রবলেমটা না হয়, তাহলে আমি একটা যেটা আমি সাইড করতে থেকেছি এখন সেটা আমি পরবর্তীকালে হয়তো মেন হিসাবে আমি নিয়ে নিলাম। সেক্ষেত্রে তাদের কি করতে হবে, তাদের কিন্তু যেহেতু তাদের সময়টা অনেক বেশি, লাইফের সময়টা অনেক বেশি, তো সেক্ষেত্রে টাইম ইজ মানি এবং কম্পাউন্ডিং গ্রোথ এইটা যদি তারা মানে মেনে চলে, রিস্ক না নিয়ে, মানে খুব বেশি রিস্ক না নিয়ে ডিসিপ্লিন হয়ে মানে কম্পাউন্ডিং গ্রোথের ফর্মুলাটা মেনে নিয়ে যদি তারা এগিয়ে যায়, তাহলে আজকে যারা 20 বা 25 এর মধ্যে যে স্টুডেন্টস গুলো আছে তারা কিন্তু এট এ টাইম যখন 40 প্লাস হবে তখন কিন্তু তার একটা ওয়েলথ ক্রিয়েট হয়ে যাবে। বাট তারা যদি এখন ভাবে যে আমার না আমি মানে সংসারের মতো আমি মান্থলি 50,000 মান্থলি 1 লাখ আমাকে খরচা এখন বহন করতে হবে, আমি পড়াশোনা করবো প্লাস সেখান থেকে আমি মানে ওয়েলথ তো না মানে মান্থলি আমি খরচা বের করবো, ওয়েলথ তো লম্বা টাইমে পাই, মান্থলি আমি খরচা বের করবো, এইটা করে যদি এইটা সেটা করতে যাই তাহলে তার পড়াশোনারও ক্ষতি হবে, এটা তো প্রপার ভাবে সে টাইম দিয়ে করতে পারবে না যেহেতু পড়াশোনা ওখানে করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার ইফেক্ট আসবে, ভুল হবে। ঠিক আছে, মানে এখনো আমাকে এই মার্কেট নিয়ে পড়াশোনা করতে পারি, আমার কাছে এই রুমটাতে হয়তো নেই, আমাকে দেখাবো 20 খানা বুকস আছে, এখন আমি স্টিল পড়াশোনা করে যাচ্ছি, কারণ মার্কেটের সঙ্গে আপডেট হতে হয় সব সময়। তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে এটাই আমি মানে অ্যাডভাইস করব, তারা ফুল টাইম ট্রেডিং এ যেন না আসে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ধীরে 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 ওয়েলথটা ক্রিয়েশনের জন্য তারা যেন ইনভেস্টমেন্ট টাইপের জায়গায় আসে, ঠিক আছে। আর ট্রেডিংটা শিখতে গেলে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সে ট্রেডিং এ বসলো, সেটা অ্যাজ এ আমি বলেছিলাম ডেমো আমি 5 বছর করেছি, অ্যাজ এ ডেমো সে যদি ভাবে হ্যাঁ আমি ডেমোতে যে টাইমটা দিচ্ছি তাতে আমার যেন কিছু আর্নিং এ চলে আসে, মানে একদম জল সামান্য ওই 50,000 1 লাখ আমি মান্থলি করবো সেটা ভাবলে এটা প্রফেশনালি নিতে হবে, এবং সেটা আফটার 3 to 4 ইয়ার্স পরে সে সাবলীল হবে, তার আগে কিন্তু সে কিচ্ছু করতে পারবে না, মানে মার্কেটটাকে চিনতে গেলে 4-5 বছর লাগে, তার বিহেভিয়ারটাকে চিনতে গেলে 4-5 বছর লাগে, মার্কেটের পিছনে দেখো অনেক মার্কেট মেকার লিকুইডিটি বোর্ড অনেক থাকে এবং বড় বড় মানে থাকে, তো আমরা যেটা চোখে দেখছি বা যে অ্যানালাইসিস গুলো শিখছি সেইটা আমি যখন অ্যাপ্লাই করব অ্যাকচুয়ালি কিন্তু মার্কেটের ভিতরে তা থেকে অনেক কিছু বেশি কিছু ঘটে, যেগুলো এইগুলো নিয়ে আমরা যারা মানে একটু পড়াশোনা করে মার্কেটে চলে আসছি, তো তারপরে যখন দুম করে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সেটা আমরা কিন্তু মানে এই করতে পারি না। তাই আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে তাদের মানে ওই লম্বা সময়ের জন্য এগোতে হবে, আমি একটা গ্রাফ দেখাবো, তারা যদি এগোই তাহলে এখন থেকে যদি শুরু করে সেই সিস্টেমেটিক ওয়েতে যদি চলে তাহলে কতটা ওয়েলথ ক্রিয়েট করতে পারে তারা। আলটিমেটলি স্টুডেন্টরা তো ভবিষ্যতে ওয়েলথ ক্রিয়েটের জন্য পড়াশোনা করছে, তাই না? সবারই লক্ষ্য ওয়েলথ ক্রিয়েট করা, কিন্তু অনেকে ভুলটা কি করে যে না আমি আমার যদি এই আজকে যদি আমার কাছে 50,000 চলে আসে তাহলে আমি ভালোভাবে খরচা করবো, এই করবো এইটাতে গিয়ে তারা কিন্তু ম্যাক্সিমাম দেখবে তুমি অ্যাবাভ 80% বা 90% যারা ইউথ আছে তারা কিন্তু এখানে মানে ফেলিওর হয়ে যায়। ইনভেস্টিং আর ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি হয়? হ্যাঁ, এটা হচ্ছে আসল বিষয়, ইনভেস্টিং আর ট্রেডিং এর মধ্যে পার্থক্য।
ইনভেস্টিং হচ্ছে গিয়ে প্রপার ওয়েলথ ক্রিয়েশনের একটা জায়গা। এখানে পার্থক্য হচ্ছে কেবল সময়। ইনভেস্টিংটা তোমাকে লম্বা সময় ধরে রাখতে হয়, যেটা ওয়েলথ ক্রিয়েট করে। তুমি মানে দেখবে যে কোনো জিনিসের প্রাইস ওভার দ্য টাইম লম্বা সময়ে বেড়ে যায়। তার পিছনে অনেক কারণ থাকে, ইনফ্লেশন থেকে আর অনেক কিছু থাকে, ইকোনমিক্যাল কন্ডিশন থেকে। তুমি 10 বছর আগে বা 15 বছর আগে যে জিনিসগুলো কিনেছিলে, যে মূল্যে কিনেছিলে, আজকে নিশ্চয় সেই মূল্যে পাচ্ছ না, সে যে জিনিসই হোক না কেন, হ্যাঁ কি না? বাট আজকে যে জিনিসটা কিনলে হয়তো মেবি কাল বা পরশু বা এক মাসের মধ্যে তার দামটা কমে যেতে পারে। আমি সাপোজ একটা ল্যান্ড নিয়েই কথা বলি। হয়তো তুমি একজনের ল্যান্ড বিক্রি করার প্রয়োজন আছে, তোমাদের ওখানে 5 লাখ ভালো জায়গা, ভালো বাস স্ট্যান্ডের আশেপাশে, তো সে বিক্রি করলে তুমি কিনলে, ঠিক আছে? কেনার পরে তোমার কি হলো, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টাল কেসের জন্য আজকেই তোমার টাকার প্রয়োজন নেই, টাকা তুমি ইনভেস্ট করেছিলে ল্যান্ডে, সেখান থেকে তোমাকে টাকাটা নিতে হবে। তার মানে তোমাকে আজকের মধ্যে আবার ল্যান্ডটাকে বিক্রি করতে হবে। তুমি আমাকে বলো তো, তুমি কি আজকের মধ্যে ল্যান্ডটা যদি বিক্রি করতে যাও, তুমি তার থেকে বেশি দাম পাবে না সেই দাম পাবে না তার থেকে কম পেতে পারো? কমেও হতে পারে। কমে হতে পারে, মানে সেই সময় তো কমেই হবে, কারণ কেউ জায়গাটা কিনেনি, তুমি কিনেছিলা, ওকে? তার মানে সেই রেটে কেউ কিনেনি, সেই রেট কেউ দিতে চাইনি, তুমি দিতে চাইছো, তুমি পেয়েছো, এবার তুমি বিক্রি করতে চাইছো, নিশ্চয়ই সেই রেটেও পাবে না তুমি। আমার তার কমে সবাই কিনতে চেয়েছিল বাকিরা, যে তার মানে কমেই তুমি পাবে। বাট ওই ল্যান্ডটা যদি তুমি 2 বছর পর বা 3 বছর পর বা 5 বছর পর বিক্রি করো, ডেফিনেটলি পারবে। সেম আমার স্টক এক্সচেঞ্জেও কিন্তু, আমাদের স্টক এক্সচেঞ্জে তাই হয়। যে কোনো জিনিসের মানে যে কোনো কোম্পানি, সে যদি মানে তার ফান্ডামেন্টালটা ভালো থাকে, অবশ্যই সে বেড়ে যায়। কোনো মেটাল বলো, তাও বেড়ে যায়। তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় বড় ব্যক্তিদেরকে দেখবে, তুমি ওয়ারেন বাফেটকে বলো বা রাকেশ মিনহাকে বলো, এই তুমি কিনে রাখো, 5 বছর 10 বছর পর তুমি দেখো। বা তোমার আমাদের হর্ষদ মেহতার নাম তো অনেকেই শুনেছো, ওনার একটা বক্তব্য ছিল, আমি যদি মানে স্টক মার্কেটে ঢুকি তো কি করবো? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যে কোম্পানিটার প্রোডাক্ট ছোটবেলা থেকে আজ অব্দি ব্যবহার করছো, সেই কোম্পানিটা আছে টিকে, তাতে লাগিয়ে দাও, নিয়ে ঘুমিয়ে পড়ো। 5-10 বছর পর দেখবে তোমাকে তোমার ওয়েলথ ক্রিয়েট করতে হবে না, ওই কোম্পানিটাই নিজের ওয়েলথ ক্রিয়েট, একদম, তাই না? তো এই হচ্ছে বিষয়। তুমি লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে এই জিনিস, যেটা আমাদের ব্যাংক সবাই করে। ট্রেডিংটা কি হচ্ছে, ইনভেস্টমেন্টের জন্য আমার অ্যামাউন্ট বেশি প্রয়োজন পড়ে। ট্রেডিংটা হচ্ছে গিয়ে অল্প অ্যামাউন্টে আমার ফ্রিকুয়েন্টলি যে দামের কমা বাড়া হচ্ছে, সেটার উপরে আমি কম দামে কিনবো, বেশি দামে বেচবো, বা বেশি দামে বেচবো, কম দামে কিনবো, এইরকম করে আমার ডেইলি বা উইকলি বা মান্থলি একটা আর্নিং করার জন্য ট্রেডিং, ঠিক আছে? এই ট্রেডিং এর যে রিস্ক গুলো হয়, সেগুলো হচ্ছে গিয়ে অল্প টাকায়, আমি যে কথাটা বললাম, অল্প টাকায় তুমি তখনই করতে পারবে যখন সেই টাকার সঙ্গে তোমাকে লেভারেজ দেবে, মানে এক্সপোজার দেবে কোন প্রকার। কারণ একটা এমআরএফ এর স্টক একটা যদি নিতে যাও, তার এখন প্রাইস মোটামুটি 1.5 লাখ একটা স্টক। তো তোমার কাছে যদি 10,000 টাকা থাকে, তাহলে নিশ্চয়ই এমআরএফ এর একটা স্টক তুমি কিনতে পারবে না। তুমি দেখছো না এমআরএফ আগে মানে আরো দাম বাড়বে, তখন তোমার কি করতে হবে, এক্সপোজার নিতে হচ্ছে, যে আমার জন্য অন্তত 10 টাইমস দেয় বা 15 টাইমস দেয় বা 20 টাইমস দেয়, তাহলে 10,000 টাকা আমার 2 লাখ টাকা আমি প্রোডাক্ট কিনতে পারবো, মানে শেয়ার ইনভেস্ট করতে পারবো। এবং তুমি একটা কিন্তু তুমি 10,000 টাকা দিয়ে কি করলে, এমআরএফ এর একটা শেয়ার তুমি কিনলে। এবার দেখা গেল একদিনই সেটা 10,000 টাকা কমে গেল সারপ্রাইজ, ঠিক আছে? যখন 10,000 টাকা প্রাইস কমে যাবে, তখন তো তোমাকে যে এক্সপোজার দিয়েছিল, লেভারেজ যেটা দিয়েছিল, ঠিক আছে, সেটা তো তাদের ব্রোকারের টাকা। ওই 10,000 টাকা যেটা লস হয়েছে তোমার ক্যাপিটাল থেকে লস হয়ে যাবে। যেমন ক্যাপিটাল 10,000 ছিল, 10,000 তোমার ডাউন হয়ে গেছে, তখন তোমার কিন্তু ট্রেডিংটাকে কি করবে, বন্ধ করে দেবে, ঠিক আছে? এবং তোমার 10,000 টাকা মূলধন থেকে ওটা লস হয়ে যাবে, তোমার জিরো হয়ে গেল। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ট্রেডিং এ হয়, ঠিক আছে? এই কেন প্রবলেম হলো, যদি তুমি 10,000 টাকারই শেয়ারটা কিনে রাখতে,
যত শতাংশই পেতে, তাহলে সেই হিসাবেই তোমার লাভ লসটা হতো। ঠিক আছে, তো ট্রেডিং হচ্ছে গিয়ে অল্প সময়ে ফ্লাকচুয়েশনের মধ্যে আমি লাভ লস গুলো নেওয়ার জন্য ট্রেডিং, সেক্ষেত্রে প্রচন্ড প্রচন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সমস্ত কিছু করে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এইসব করে কিন্তু তাকে বসতে হয়, এবং তার সঙ্গে তোমার ইমোশন কন্ট্রোলটা করতে হয়, গ্রিডের উপর মানে তোমার করতে হয়, হ্যাঁ, গ্রিড যেন বেশি না হয়, সব সেগুলো কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে, যেহেতু আমরা হিউম্যান ডিএনএ একটা অন্যরকম হয়ে থাকে, তাই না? মানে মানুষ তো আমরা, মানুষের ডিএনএ বলতে গেলে তোমাকে যদি বলি তুমি ধরো এখান থেকে তুমি একটু পরে হয়তো বেরিয়ে যাচ্ছ, তুমি মানে অনেকটাই চলে গেছো, যাওয়ার পর দেখছি যে তোমার পকেট থেকে হয়তো 10টা টাকা মানে তোমার মোবাইলটা বের করতে গিয়ে পড়ে গেছে, এটা অনেকটা চলে এসেছি, আর যাকে আসবে 10 টাকার জন্য হয়তো তুমি না আসতে পারো, বাট তুমি দেখলে এখানে 10,000 টাকা বাকিটা পড়ে গেছে, বুঝছো? তখন তুমি মানে একটু কি মানে তুমি যদি তোমার ঘরেও চলে যেতে তারপরে তুমি আসতে, এই যে একটা সাইকোলজি হিউম্যান সাইকোলজি একটা কাজ করে যে 5 টাকা প্রফিটে কি করবো, আমার 500 টাকার দরকার, যখন 500 প্রফিট করলে 500 তো আমার ইজিলি চলে আসছে, 5,000 হলে আরো ভালো হতো। এই জায়গাটাই কিন্তু এই ট্রেড করতে এসে মানে প্রত্যেকের প্রবলেমটা হয়ে যায়, আর এটা বিশেষ করে যাদের বয়সটা কম তাদের ক্ষেত্রে কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়ে যায়। এই জায়গাটা যারা কন্ট্রোল করতে পারে তারা কিন্তু ট্রেডিং এও সাকসেস পায়। ধৈর্য দরকার, সেই ধৈর্যটা কিন্তু একসঙ্গে আসবে না। আর তোমার যদি মনে হয় হ্যাঁ আমার কাছে যে 10 টাকাটা মানে আর্নিং হয়েছে বা 50 টাকা আর্নিং হয়েছে, এইভাবে কিন্তু আমি দেখছি 1 ঘন্টা যদি আমি থাকি প্রতি 10 মিনিট অন্তর 50 টাকা করে আসছে, একটা 50 টাকা মানে আমার কিন্তু 500 টাকা সমান 5,000 টাকা সমান হয়ে যাচ্ছে, যদি নম্বরটা আমি কনসিস্টেন্টলি প্রফিট করি, তখন তুমি কিন্তু ওই 50 টাকাতেই শান্ত থাকবে। এই জায়গাগুলো নিয়ে যারা মানে ট্রেডিং এ বসে, ট্রেডিং এ আমি কি বললাম 80 to 90% হয়তো লস করে, কিন্তু 10% তো প্রফিট করে, তারা কেন করে, কিভাবে করে? 80-90% এর লোকের যে লসেসটা যায় টোটালটাই কিন্তু ওই 10% লোকের পকেটে আসে। আমরা বুঝতে পারছো তারা মোটা লেভেলে কিন্তু আর্নিংটা করে। সেই জায়গাটা যদি মানে খুব অধ্যাবসায়ের কিন্তু বিষয় এটা, সেটা যদি কেউ কন্ট্রোল করতে পারে, সে অল্প বয়সে কেউ কন্ট্রোল করতে পারবে, কিন্তু তার জন্য মানে বুঝতেই পারছো মানে কতটা তাকে মানে নিজেকে সংযত থাকতে হবে, তাহলে কিন্তু সে প্রফিটেবল হয়। মোট কথা ট্রেডিং আর ইনভেস্টমেন্টের পার্থক্য হচ্ছে কি, ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার লম্বা সময়ের জন্য কিনে রেখে দিলা, বাস লম্বা সময় তার যেভাবে ভ্যালুয়েশন বাড়ে আমার ওইটা ক্রিয়েট হবে। ট্রেডিং হচ্ছে কি অল্প পুঁজি মানে টাকা নিয়ে আমি ট্রেড করতে থাকবো, অল্প ফ্লাকচুয়েশন যে হচ্ছে যে রেগুলার ফ্লাকচুয়েশনের মাধ্যমে আমি কিন্তু বাইসেল করে আমি সেটাকে করতে থাকবো। স্টক মার্কেটে রিস্ক আর ব্যাংকের পয়সা রাখার মধ্যে পার্থক্য কি? অনেক মনে করে ব্যাংকে যদি পয়সা রাখা হয় তাহলে সেটা অনেকটা সেফ থাকবে, কিন্তু স্টক মার্কেট রাখলে সেটা রিস্কের মধ্যে পড়ে যায়, সেটা কি? ব্যাংকে যারা আমরা মানে আমাদের ক্যাপিটাল গুলো রাখি, সেখানে যদি মনে করি যে আমরা মানে রিস্ক ফ্রি, অ্যাকচুয়ালি কিন্তু রিস্ক ফ্রি নয় ব্যাংকে। যদি ব্যাংকরাপ্টি হয়ে যায় হ্যাঁ, তাহলে কিন্তু আরো যদি বেশি টাকা থাকে তার একটা লিমিটেড সিকিউরিটি থাকে, যে তুমি তোমার 1 কোটি থাকলেও তুমি 1 লাখ বা 2 লাখ পাবে, তোমার 1 লাখ 2 লাখ থাকলেও সেটাই পাবে। ঠিক আছে, তো যদি কোনো বড় সড়ো প্রবলেম হয়ে যায় ইকোনমিতে, ঠিক আছে, তখন কিন্তু ব্যাংকেও আমার কিন্তু সেফ নয়। সেকেন্ড, ব্যাংকে আরেকটা জিনিস হচ্ছে সেফ নয় কেন, ব্যাংক আমাকে যে রিটার্ন দেয় ইনভেস্টমেন্টের এগেইনস্টে, যে রিটার্নটা দেয় সেটা খুব কম দেয়। সেভিংসে রাখলে তো হয়তো 2-3%, এফডি এখন মোটামুটি ওই 7.5-8 এরকম মানে ভ্যারি করে ইয়ারলি ফিক্সড ডিপোজিট রাখলে, তাহলে 7.5-8% যখন আমি পাচ্ছি ইয়ারলি, কিন্তু টাকাটা আমার কি হলো, রিস্ক ততক্ষণ না যতক্ষণ না আমার ইকোনমিক্যাল ক্র্যাশ হচ্ছে। ইকোনমিক্যাল ক্র্যাশ হয়ে গেলে পরে কিন্তু আমি ওই যতটুকু আমাকে ইন্স্যুরেন্স দিচ্ছে ততটুকুই পাবো। ব্যাংক যে রিটার্নটা আমাকে দিচ্ছে তাদেরও কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টটা, ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ অ্যামাউন্টটাও কিন্তু তোমার ক্যাপিটাল মার্কেটেই, ফাইন্যান্সিয়াল মার্কেটেই কিন্তু তোমার মানে চলছে, কিছুটা বাকি ওদের ওই ইন্স্যুরেন্স থেকে করে দেয়, মানে ওই লোন থেকে। ঠিক আছে, কিন্তু লোনের
অনেকটা অংশ তো আমাদের দেশে রিকভার হয় না। তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি আমার সেকেন্ডারি মার্কেটে মানে স্টক মার্কেটে কিন্তু বেশিরভাগ আমার অ্যামাউন্টটা ডিপোজিটেড থাকছে ব্যাংকের থ্রু দিয়ে। ওকে, এবারে প্রফিটেবল যখন থাকছে, ব্যাংক প্রফিটেবল থাকছে, তো লম্বা সময়ের জন্য থাকছে, তাই না? লম্বা সময়ের জন্য রাখে তারা। তো সে নিজেও যদি লম্বা সময়ের জন্য ডিরেক্ট সেকেন্ডারি মার্কেট মানে স্টক এক্সচেঞ্জ বলা হচ্ছে, কারণ নিজের কিন্তু ওয়েলথটাও ক্রিয়েট হচ্ছে, তার রিস্ক থাকছে কি? আমি একমাত্র বললাম রিস্ক থাকছে ট্রেডিং এর সময় বা ইকোনমিক্যাল কোনো ক্র্যাশ হলে পরে। এখন যেমন ব্যাক টু ব্যাক কোভিড এর সময় অনেকটা ডাউন এসেছিল, বা এখন ইরান এবং ইসরায়েলে জ্বর হচ্ছে, সেখানে অনেকটা ব্যাক এসেছে। ঠিক আছে, বাট চিরকাল তো এগুলো থাকবে না। তাহলে আমাকে ভাবতে হবে যদি আমার ইকোনমিক্যালি ক্র্যাশ হয়ে যায়, তাহলে ব্যাংকিং আমি কিন্তু অতটা সেফ নই। বাট আমার যদি হিউজ প্রফিট আছে, ব্যাংক কিন্তু আমাকে যেটা দেবো বলছে সেটাই দেবে, 8 to মানে 8.5% পার ইয়ার। বাট এখানে দেখা যাচ্ছে আমার হয়তো গ্রোথ অ্যাবাভ 10 হচ্ছে, বা 50 অ্যাবাভ 15 হচ্ছে, বা অ্যাবাভ 20 হচ্ছে, হতে পারে। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে সুবিধা আছে। ব্যাংক কি করে তোমাকে বলে দিই আমি, ওরা কিছু তোমার বন্ডে টাকাগুলো রেখে দেয়, ব্যাংক বন্ড গুলো কিনে, আরবিআই যে বন্ড গুলো তোমার ছাড়ে সেগুলোতে ব্যাংক কিনে রাখে, যেমন সভরেন গোল্ড বন্ড, গোল্ডের উপরে আরবিআই ছাড়ে, পিরিয়ডিক্যালি ছাড়ে, এখন তো বন্ধ করে রেখেছে। সেই বন্ডগুলো কিন্তু ব্যাংক কিনে, কোন ব্যাংক কতটা কিনে জানি, বা কোনো তোমার বড় বড় কোম্পানি তাদের বন্ড বিক্রি করে। বন্ড বিক্রি হয় বলতে তোমার যতটা পার্সেন্টেজ দেবে সেটাই দেয়, তাদের থেকে 1% আমাদেরকে কম দেয়। আমি যদি আমার কাছে যদি সেই ফর্মুলাটা থাকে যে ব্যাংক যেখান থেকে আর্নিং করে আমাকে, যে ব্যাংকে তো কোনো টাকা আর্নিং এর কোনো গাছ নেই, বা যে টাকাটা আমি জমা রাখলাম ওদের ওয়ালেটে থাকলো মানে সেখান থেকে বাড়ছে তা তো নয়। হ্যাঁ, এই সমস্ত মার্কেট থেকে কিন্তু তারা ফেল করে দেয়। তো সেই জায়গায় যদি আমার মানে ধারণা থাকে, তাহলে আমি কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে পারি। সোভারেন গোল্ড বন্ডের কথাটা আমি বলি, অনেকে হয়তো জানে না। সোভারেন গোল্ড বন্ডে কি হচ্ছে, আরবিআই ইস্যু করছে, সেক্ষেত্রে তুমি গোল্ডের বন্ডটা তুমি কিনে রাখছো। এই গোল্ড বন্ড কেনার জন্য তুমি যে দামে গোল্ড বন্ডটা কিনে রাখলে, পরবর্তী সময় গোল্ডের দাম যেমন বাড়বে তোমার বন্ডের দামটা সেরকম বাড়বে প্রপোর্শনালি। প্লাস আরবিআই তোমাকে 2.5% ইয়ারলি দেবে, 2.5% ইয়ারলি দেয়। এখন তুমি যদি ওভারঅল টাইম থেকে দেখো যে পার ইয়ার গোল্ডের দাম মানে ইয়ারলি কেমন বাড়ছে, মানে গত বছর যে দামে তুমি গোল্ডটা কিনেছো এই বছর বা 2 বছর পরে নিশ্চয়ই সেই দামে গোল্ডটা তুমি কিনতে পারছো না। 60-70 বছর থেকে তুমি দেখতে থাকো, তাহলে আমার গোল্ডের অ্যাপ্রিসিয়েশন মিনিমাম 8 to 9% হয় ইয়ারলি। যদি তুমি হিসাব করো, এই গত কয়েক বছর তো অনেক পার্সেন্টেজ বেড়েছে, সেটা আমি ধরছি না, একদম প্রাচীন থেকে আমি ধরে আসছি। 8 to 9% যদি আমার মানে 9% আমি এভারেজলি ধরছি, আর সেখানে 2.5%, তাহলে কত হয়? 2.5% আইডিয়া দিচ্ছে 11.5% হয়। ব্যাংকে রাখলাম আমি পাচ্ছি কত? 8% ম্যাক্সিমাম। এই যে 2.5% এর একটা ডিফারেন্স, এটা কিন্তু ওভার দ্য টাইম অনেক বেশি হয়ে যায়। কম্পাউন্ডিং হচ্ছে তো, কম্পাউন্ডিং এর লাস্টে কিন্তু তোমাদের আমি আমার ট্যাবলেট এই কম্পাউন্ডিং এর একটা আমি ক্যালকুলেশন দেখাবো, যে আমরা ভাবি না যে সামান্য একটা চেঞ্জেস কম্পাউন্ডিং এ কতটা আমার ওয়েলথটা ক্রিয়েট হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো মানে অ্যাজ এ সেকেন্ডারি মার্কেটে আমরা কাজ করি, সেক্ষেত্রে বলবো ব্যাংকের ক্ষেত্রে তোমার ক্যাপিটালের তুমি অন্তত 40% তুমি সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করে রাখো, নট ট্রেড, ইনভেস্ট করে রাখো। আর তোমার বাকিটা তুমি ব্যাংকে রাখো। তখন তুমি হয়তো হঠাৎ তোমার যদি ক্যাপিটালের প্রয়োজন পড়ে, মানে লিকুইডিটির প্রয়োজন পড়ে, তখন তুমি ব্যাংক থেকে যেটা নাও, তোমার স্টক টাকা বানাতে হবে। ট্রেডিং করতে গেলে তো তাহলে ডেইলি কার নিউজ তো দেখতেই হবে। ট্রেডিং এর জন্য তোমাকে সব সময় নিউজে আপডেট রাখতে হবে, এবং ডেইলি না, ডেইলি তোমার টাইম টু টাইম, ওভার দ্য টাইম, মানে তোমার একদিনে অনেকগুলো নিউজ বেরিয়ে আসে টাইম টু টাইম, সব সময় তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা এতে লং টাইম ইনভেস্টমেন্ট অতটা দরকার হয় না, লং টাইম ইনভেস্টমেন্টে তোমার একটা তার মানে ফান্ডামেন্টালটা দেখে নিলে কোম্পানিটা, মানে কোন কোম্পানিতে তুমি করছো তার ফিউচার ভিশন দেখে আছে, ঠিক আছে, সেইটা কেবল দেখে নিলা, নিয়ে তুমি ইনভেস্টমেন্ট করে রেখে দিলে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই নিউজগুলো দেখার প্রয়োজন পড়ে। আবার যদি হয়তো ইনভেস্টমেন্ট ওভার দ্য টাইম করেছো 5 বছর পরে এমন একটা বড় কিছু ক্রাইসিস চলে এলো, তখন তুমি সেটাকে ক্লোজ করতে পারো, মানে বন্ধ করে রাখতে পারো ইনভেস্টমেন্টটাকে, হয়তো তুমি সরিয়ে নিলা। যেমন এখন অর্থ চলছে, প্রবলেম হচ্ছে, এখন হয়তো তুমি সরিয়ে নিলা, কারণ সবকিছু
প্যানিক করে? হিউম্যান সাইকোলজি প্রথমে তোমাকে ভাবতে হবে এসব নিয়ে। তো সমস্ত কিছু কিন্তু হিউম্যান সাইকোলজির খেলা, আর কিচ্ছু না। ঠিক আছে, এই যে ব্যক্তিটা বাসে বসে বলেছিল যে এই 1 ঘন্টায় রাজি হয়ে যায়, 1 ঘন্টা ভিখারি হয়ে যায়, ও করবে না, কেননা ভিখারি হয়ে যায় ওটাও মাথায় ঢুকে গেছে নেগেটিভিটি। বাট পজিটিভিটিটাকে ও কিন্তু সেট করে দিয়েছে। ওর ভয়টা কি, ওই ভিখারি হয়ে যাবে, বাবা যাওয়া যাবে না, মানে আমি নৌকায় চাপবো না, ও পুরো হয়ে গেলে ডুবে যাবে, ও জিন্দেগিতে নৌকায় চাপবে না, ফ্লাইটে যাবো না যদি ক্র্যাশ হয়ে যায়। ঠিক আছে, এই যে প্যানিকটা যেটা আমি বলি, তাহলে যারা প্যানিকটা করে তারা সবসময় লসের জায়গাটা দেখে, এই লস হবে কেন, সেটা চিন্তা করা। আমি 1 লাখ টাকা নিয়ে একটা স্টক কিনলাম, আমার রিস্ক অ্যাপিটাইট আছে 20,000, মানে ওখান থেকে যদি 20,000 আমার লস হয়ে যায়, আমি কিন্তু নিজেকে সামলে নিতে পারবো। বেশি লস হলে হয়তো আমার কষ্ট হবে, বা 10,000 টাকা লস হলে অব্দি আমি সামলে নিতে পারবো। এই জায়গায় একটা অপশন আছে, তোমার মার্কেট যতটাই ক্র্যাশ হোক না কেন, তুমি হয়তো বাই করেছো সেটাকে, যতই ক্র্যাশ হোক না কেন, তুমি যদি সেখানে স্টপ লস বা প্রোটেক্টিভ লসটাকে রেখে দাও, তাহলে তোমার ওই 10,000-এর বেশি বা 20,000-এর বেশি যে জায়গায় তুমি মার্ক করে রাখলে তার বেশি লস হবে না। যে ব্যক্তিটা বলেছিল ভিখারি হয়ে যায়, আমার 1 লাখ থেকে 10,000 গেলে আমি ভিখারি হবো কি? ভিখারি হবো না, আমার 1 লাখ চলে গেলে হয়তো ভিখারি হয়ে যেতাম। ও জানতো না। পরবর্তী গেলে আমি দেখলাম রাজাকার যারা হচ্ছে তারা কি করে ভাই, তখন শিখলাম হ্যাঁ এখানে তো আটকানো যায়। এই আটকানো যায় কথাটা তারা জানে না। তারা মনে করে পুরো টাকাটাই চলে যাবে। হ্যাঁ, আমি দিয়ে দিলাম মানে পুরো টাকা চলে গেল, আমার ব্যাংকে সব টাকা চলে গেল। তোমার ব্যাংকে সব টাকা যাবে না, তোমার এটার জন্য তোমার ডিমাট অ্যাকাউন্ট আলাদা থাকবে, তোমার ব্যাংকে হয়তো 5 কোটি টাকা, 5 লাখ টাকা আছে সাপোজ, তুমি তার মধ্যে তুমি কি করছো, আমি 50,000 টাকা আমি স্টকে রাখতে চাইছি, আমি যেমন বললাম 40% রাখবে টোটাল না, হ্যাঁ, তো 2 লাখ টাকা আমি স্টকে রাখতে চাইছো 5 লাখের মধ্যে। এই 2 লাখ টাকা তুমি ডিমাটে রাখলে, 2 লাখ টাকা ডিমাটে রাখলে মানে যদি স্টক মার্কেট ক্র্যাশ হয় বা আমি যে স্টকটা কিনলাম সেটা অনেক ডাউন হয়ে গেল, মানে 2 লাখ টাকা লস হয়ে গেল, তাও তো নয়, তুমি সেখানে কি করলে, তার মধ্যে তুমি প্রোটেক্টিভ লস রেখে দিলে যে আমি এর মধ্যে 20,000 বা 25,000 বা 10,000 লস আমি নেব, তার বেশি নয়, প্রপার্টি লেভেল আমি। এই অপশনটা যদি থাকে তাহলে যারা প্যানিক করছে তাদের প্যানিক করার তো কোনো কারণ নেই। সেকেন্ড প্যানিক, আমি হয়তো প্রফিটেবল হবো না, আমি তো প্রফিট করতে পারবো না, আমরা যেটাই মানে বাই করতে যাচ্ছি সেটাই কমে যাচ্ছে, এই যে একটা ধারণা থাকে, আমি বাই করলাম সেটাই হয়তো কমে যাচ্ছে। তাহলে যদি সে তুমি বিশেষ করে ট্রেডিং এর ক্ষেত্রে বললে, ঠিক আছে, ইনভেস্টমেন্টে তো প্যানিকের কোনো গল্পই আছে না, কারণ আমি ব্যাংকে যাচ্ছি সেটা ইনভেস্টমেন্ট থাকছে। ট্রেডিং এর ক্ষেত্রে কি তাহলে যদি কমে যায়, তাহলে ট্রেডিং লাইনগুলো অনেক অধ্যবসায় আছে, অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হয়, তোমার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু শিখতে হয়। এই ক্ষেত্রে কিন্তু বোথ সাইডে ট্রেড হয়। তো কোনো জিনিসের দাম যদি কমতে থাকে তাহলে তুমি কিন্তু রিভার্স ট্রেড নিয়ে সেটাকে কিন্তু তুমি প্রফিটেবল করতে পারো, শর্ট সেলিং বলে যেটাকে স্টকের ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমার কাছে যদি প্রপার নলেজ থাকে, কোন একটা কোম্পানির একটা ব্যাড নিউজ চলে এসেছে, আমি তার স্টকটা পড়বে, তাহলে আমি রিভার্স ট্রেড নিলাম। এখানে অপশন আছে, ইকোনমি ভালো হলেও বাইয়ে, ইকোনমি খারাপ হলেও শর্ট সেল, অপশন আমার আছে। প্রপার নলেজটা যদি আমার থাকে, এবং সেই সঙ্গে আমি যদি রিস্ক ম্যানেজমেন্ট কি করি, যে আমি জাস্ট 2 to 3% রিস্ক নেব একটা ট্রেড, তার বেশি না, বা অ্যাকুমুলেটিভলি আমার 4খানা 5খানা বা 10খানা স্টক আমি নিয়ে যে সব মিলে যেন 10% এর বেশি রিস্ক না হয়, তাহলে প্যানিকের কোনো প্রশ্নই আসে না। অ্যাজ এ বিগিনার স্টক কিভাবে চুজ করবে? অ্যাজ এ বিজনেসটা ওই তো আমি কয়েকটা কথা বলেছিলাম, তার মানে ব্যালেন্স শিট দেখতে হবে, কতটা স্ট্রং আছে, তার মানে ফান্ডামেন্টাল কতটা স্ট্রং আছে, সেগুলো দেখে তোমার স্টক গুলো চুজ করতে হবে। বিগিনারদের ক্ষেত্রে তো এটাই করতে হবে। ঠিক আছে, মানে নাম দেখে আমি করে নিলাম তা তো নয়, আমি আদানি বড় একটা কোম্পানি নিলাম, আদানি যে এই সমস্ত নিউজ গুলো আসছে সেগুলোর জন্য আমি হয়তো বিপদে পড়তে পারি। এই সমস্ত আমি কোন সেক্টরের মানে কোম্পানিটাকে বাই করছি, সেই সেক্টরের ইন্টারন্যাশনাল সঙ্গে কি যুক্ত আছে, ইন্টারন্যাশনাল যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই সেক্টরটা আমার কিন্তু ডাউন হবে, এগুলো দেখে নিতে হবে। অ্যাকচুয়ালি বিগিনার বলতে গেলে বিগিনারদেরকেও কিন্তু যথেষ্ট মানে নলেজ গ্যাদার করার পরে নামা উচিত, না হলে কিন্তু তার ক্ষেত্রে সেটা গ্যাম্বলিং হয়ে যাবে। এসআইপি আর
ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কোনটা বেটার? আচ্ছা, এসআইপি এবং অন টাইম ইনভেস্টমেন্ট। অন টাইম ইনভেস্টমেন্ট বেটার তখনই যদি তোমার একটা র্যালি হয়, ফার্স্ট টাইম র্যালি, সেটা একদম র্যালি হচ্ছে, বাড়ছে 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 বাড়ছে, সেক্ষেত্রে ইনভেস্ট মানে অন টাইম ইনভেস্টমেন্ট যেটা করবে লামসাম, সেটাতে তুমি বেশি রিটার্ন পাবে। এসআইপি তে কিন্তু তুমি সেক্ষেত্রে বেশি রিটার্ন পাবে না। কেন বলি? সেফ কোনটা বেটার? আমি বলি আগে, তুমি লাভটা বললে কোনটাতে বেশি ভালো? ক্ষেত্র বিশেষে আমি বলছি, আপট্রেন্ড যখন থাকবে, ঠিক আছে, র্যালি থাকবে আপে, তখন লামসাম যদি তুমি ইনভেস্টমেন্ট করে রাখো, তখন তোমার কিন্তু সেটাতে এসআইপি থেকে বেশি রিটার্ন আসবে। বাট মার্কেট ফ্লাকচুয়েট করছে, কখনো নামছে কখনো উঠছে, ডাউনে আসছে, তারপরে অনেকদিন ধরে উঠছে, সেক্ষেত্রে তোমার এসআইপি তে সুবিধা বেশি। কেননা তোমার যখন নেমে গেল, সেই সময় হয়তো এসআইপি একটা তোমার মানে এ পড়েছে, ইএমআই পড়েছে, ঠিক আছে, ট্রিগার হয়েছে, তখন তুমি অল্প দামে সেটা কিনতে পারলে, ঠিক আছে, আবার হয়তো উঠছে, সেক্ষেত্রে একটা পড়লো, আবার নামছে, সেক্ষেত্রে একটা পেলে, সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাভারেজিং হচ্ছে, প্রাইস অ্যাভারেজিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু এসআইপি তে রিটার্নটা বেশি আসে। আর যদি একটা র্যালি চলে সেটা তাহলে এখন অনেকে বিগিনার যারা আছে তারা ফরেক্স ট্রেডিং করতে বেশি পছন্দ করে, সেটা কতটা সেফ? প্রথম কথা আমি বলবো সকলের জন্য, ফরেন এক্সচেঞ্জ ট্রেডটা কিন্তু সমস্ত কান্ট্রিতে অ্যালাউড নেই। অ্যালাউড আছে ইনভেস্ট করার জন্য কিছু কিছু কান্ট্রিতে, আমাদের কান্ট্রিতে ইনভেস্ট করার জন্য অ্যালাউড আছে। বাট এই যে ট্রেডিং এর কথাটা আসছে, যেখানে ইনভেস্টমেন্ট আলাদা জিনিস, ট্রেডিং এর ক্ষেত্রে মানে হাই লেভারেজ ইউজ করে যে সমস্ত ব্রোকার গুলো মানে ট্রেডিং করাচ্ছে, এই লেভারেজ ট্রেডিংটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনো অবধি মানে অ্যালাউড নেই। সেক্ষেত্রে একটু তাদের খেয়াল রাখতে হবে যে মানে কোন কোন কান্ট্রি থেকে আমরা করতে চাইছি, তার রেগুলেশন রুলস গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম কোশ্চেন এটা, মানে প্রথম সতর্ক মানে এটা আমার, ঠিক আছে, যে সমস্ত জায়গাগুলো অ্যালাউড আছে সেখানে যদি তোমরা করতে চাও, সবগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে। ট্রেডিং লেভারেজ নিয়ে কিন্তু করা আমাদের ইন্ডিয়া থেকে অ্যালাউড নেই। ইন্ডিয়াতে কোনো ব্রোকারেও তুমি করতে হবে না, তোমাকে বিদেশে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট কিন্তু করতে হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের রেগুলেশনের আওতায় চলে আসবে। তো তুমি কি বলতে চাইছিলে, ফরেক্সে যারা যাচ্ছে, হ্যাঁ, তার জন্য আমি মানে যে এটা দিচ্ছি, মানে অ্যাওয়ারনেস থাকতে হবে। সোশ্যাল মিডিয়া এখন এমন মানে জায়গায় পৌঁছে গেছে, সোশ্যাল মিডিয়াতে অল্প নলেজ নিয়েও অনেকে এমন ভাবে মানে ভিডিওস তৈরি করে দিচ্ছে এবং ইউথ দেখে তারা মানে আকর্ষণ করার চেষ্টা করছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু অ্যাওয়ারনেসটা দিচ্ছে না। অনেকে কিন্তু এই ভুলে পড়ে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। একদম ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ নিয়ে ধারণা কম, নতুন যারা আসছে তাদের ফরেন নিয়ে ধারণা তো আরো কম, ঠিক আছে, হাই লেভারেজ দেওয়া হয় সেখানে, হাই লেভারেজ 200 টাইমস 500 টাইমস, একটু পাট্টা আলাদা হয়ে গেল, একটু নিয়ে আমি কোনো কথা বলছি না, ওটা আমি যেহেতু ওটা নিয়ে আমি করি না, তো ওইগুলো থেকে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর প্রপার নলেজ না নিলে, যেমন যে কোনো কান্ট্রি স্টক এক্সচেঞ্জেও তুমি সাস্টেন হতে পারবে না, তোমার ফরেন এক্সচেঞ্জেও কিন্তু সাস্টেন হতে পারবে না। সেখানে কিন্তু তোমার ভলাটিলিটি অনেক বেশি, সেখানে তোমার লিকুইডিটি ব্যাপার অনেক বেশি, সেখানে তোমার সমস্ত কিছু ফাস্ট হয়, যে এতটাই ফাস্ট তৈরি করতে হবে, তার সঙ্গে এই যে কন্ট্রোলগুলো এখনই করতে পারছে না তারা, সেই মার্কেটে গেলে সেই কন্ট্রোলটা কতটা করতে হবে তুমি ভাবো। যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে সেই মার্কেট থেকে কিন্তু অনেক আর্নিং আসে, কিন্তু কন্ট্রোলটা তাকে করতে হবে, ঠিক আছে। ফরেক্স নিয়ে আমি বলবো, বা ক্রিপ্টো যেগুলো বলছো, ক্রিপ্টো সম্পর্কে আমার অতটা ধারণা নেই, ফরেক্স ট্রেডিং নিয়ে বলবো। অনেক যে তোমার সোশ্যাল মিডিয়াতে যে মানে ঘুরি ঘুরি চলে আসছে, যে এই করে এই করে অ্যানালিসিস এই করছি, তারা ঢুকে যাচ্ছে, কিচ্ছু বোঝে না, শুধু বাইসের বটনটা দেখছে, ক্যান্ডেলস্টিক দেখছে, মানে দাঁড়িয়ে যেটাকে বলছে, ওঠানামা করছে, কমছে ধরছি, বাচ্চা পিসছি, কখন কমে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এইগুলো থেকে নিজেকে মানে সরিয়ে রাখার জন্য আমি যে অ্যাডভাইসটা দেবো, প্রপার নলেজ গ্যাদার করতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের বিষয়টা বোঝার পরে তারপরে নামতে হবে মার্কেটে। মার্কেট সে যতই ফাস্ট মার্কেট হোক বা স্লো মার্কেট হোক, মার্কেট থেকে কিন্তু আর্নিং করা হয়, সে আর্নিং যারা করে সেই পার্সেন্টেজটা খুব কম, ঠিক আছে। সেই জায়গায় পৌঁছাতে গেলে পরে সব জায়গায় কিন্তু প্রপার নলেজটা রাখতে হবে। আমি অ্যাডভাইস দেবো সকলকে, এই সোশ্যাল মিডিয়ার পক্ষে করে কোনো নলেজ গ্যাদার না করে কেউ যেন কোনো
ট্রেডিংই না নামে। যে কোনো ইন্ডিয়ান হ্যাঁ, প্রপার নলেজ না নিয়ে ট্রেডিং এ যেন না নামে। ইনভেস্টমেন্ট করছো ঠিক আছে, হয়তো ফরেন তুমি এখন হয়তো তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বুমিং হচ্ছে বা আগামী দিনে আরো booming হবে। তো সেই সমস্ত নিয়ে যারা মানে যে সমস্ত কোম্পানিগুলো এনভিডিএ বলো বা আরো যেগুলো আছে বিদেশে, সেগুলোতে তুমি ইনভেস্ট করিয়ে রাখতে পারো। বা অ্যাপেল ট্যাপেল যেগুলো আছে আরো ফিউচারিস্টিক ভাবে আছে, বা তোমার গ্রিন এনার্জি নিয়ে যারা মানে যে সমস্ত কোম্পানিগুলো আছে, ফিউচারটা তো তোমার গ্রিন এনার্জি নিয়েই চলবে, ঠিক আছে। এই সমস্ত কোম্পানি স্টক তুমি কিনে রেখে দিতে পারো। আমার ইন্ডিয়ান এক্সচেঞ্জে লিস্টেড নেই, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, আমি সেখান থেকে আমি কিনে নিলাম। বাট ট্রেড যদি করতে চাও, ট্রেড মানেই তোমাকে প্রপার নলেজ নিয়ে, এবং নলেজ তুমি হাজার নেওয়ার পরেও হিউম্যান সাইকোলজিটা যদি তোমার কন্ট্রোলে না থাকে, তুমি কিন্তু এখান থেকে সেগুলো হয়ে যাবে, হয় রাশন হলে ডিফারেন্ট, ওই কথাটাই থাকবে। স্টক মার্কেটে এআই কে কিভাবে ইউজ করা যেতে পারে? এআই এআই তুমি যে কোডিংটা রাখবে, এআই অ্যাকচুয়ালি তো তোমরা যেভাবে কোডিং করে রাখো, মানে যারা কোডার যে ভাবে ওকে ইনফরমেশন দেওয়া থাকে তার উপরে টেক করে। এখন যেটা আমি বললাম যে তোমার ওই কোম্পানিটার সমস্ত নিউজ গ্যাদার করা, সমস্ত কিছু গ্যাদার করা তুমি তো ম্যানুয়ালি করছো, সেটা এআই হয়তো কোডিং করে দিলে তার নিউজ আসছে, তার কি ঘটনা ঘটছে সেটা এআই কিন্তু বের করে দিবে। সেই মতো তুমি হয়তো সেখানে করলে যে আমার এরকম যদি পজিশন আসে বা তার প্রাইসটা যদি এই জায়গায় আসে, এখান থেকে আমার বাই হোক, এই জায়গায় গেলে প্রফিটটা হবে, তুমি যে কোডিংটা দিয়ে রাখবে এআই কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই মোতাবেক কাজ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তোমার কোনো আমাদের পৃথিবীর বাইরে থেকে চলে আসা কোনো জিনিস নয়, ঠিক আছে, বা কোনো মানুষও নয়, আমরাই কিন্তু সেটাকে কোডিং করে রাখি। তো তোমার নলেজটাই সে ডিক্টেট করে, মানে তুমি যেটা ম্যানুয়ালি করতে সেটা অটোমেটিক করবে, বুঝতে পারলে? সেক্ষেত্রে আমি বলবো সেমি মানে নিউজের উপর তো সে সবসময় কি করতে পারবে না, তো সেমি অটোমেটেড ডেটা করা বেশি ভালো।